তাহলে নতুন এবং ছোট চ্যানেলগুলো গ্রো করবে কিভাবে? And people look at the thumbnail and like I don't get credit for the তার মানে আপনি বলতে চাইছেন, আচ্ছা আপনারও কি মনে হয় ইউটিউব অ্যালগরিদম আপনার ছোট্ট চ্যানেলটাকে কিছুতেই সাপোর্ট করছে না, বারবার ইগনোর করছে? আপনি প্রতিদিন প্রচণ্ড পরিশ্রম করে বহু সময় ব্যয় করে একের পর এক ভিডিও তৈরি করছেন, আর ইউটিউব অ্যালগরিদম আপনাকে বারংবার রিজেক্ট করছে। আপনার ছোট্ট চ্যানেলটা বহু পরিশ্রম করবার পরেও 4-5 মাসের মধ্যে যদি ঠিকঠাকভাবে গ্রো না করে, তাহলে আপনি একদম ঠিক ভেবেছেন, অর্থাৎ ইউটিউব অ্যালগরিদম আপনার চ্যানেলটাকে রিজেক্ট করছে। কিন্তু ইউটিউব অ্যালগরিদম কেন আপনার চ্যানেলটাকে রিজেক্ট করছে, এটা যে খুব বড় সমস্যা তা কিন্তু মোটেও নয়। ইউটিউব অ্যালগরিদম সম্পর্কে একটা ছোট্ট সিক্রেট যদি আপনি জেনে যান, তাহলে অ্যালগরিদম আপনার চ্যানেলটাকে পিক করবে। আর অ্যালগরিদম যখন আপনার চ্যানেলটাকে পিক করবে, তখন আপনার যে ভিডিওগুলোতে এতদিন কোনো ভিউ আসেনি, সমস্ত ভিডিওর মধ্যে দেখবেন কম বেশি ভিউ আসা শুরু হয়ে যাবে। এটা আমি বলছি না, বলছে ইউটিউবের এমপ্লয়িরা। Hey there creators, this is Todd coming at you from my house. The growth and discovery team, which উনি আছেন ইউটিউবের গ্রোথ অ্যান্ড ডিসকভারি টিম। গ্রোথ অর্থাৎ আপনার চ্যানেল কিভাবে গ্রো করবে, এই ডিপার্টমেন্টের হেড হচ্ছেন টড। includes responsibility for our homepage and recommendation. দেখুন, ইউটিউবের সবথেকে গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট নিয়ে টড কাজ করে, আর সেটা হচ্ছে হোম পেজ এবং রেকমেন্ডেশন। হোম পেজ মানে মোবাইলে কোনো দর্শক বন্ধু যখন ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করছেন, তখন শুরুতেই যে ভিডিওগুলোকে দেখতে পান, সম্ভাবনা থাকে সেই ভিডিওগুলোর উপরেই তিনি সবথেকে বেশি ক্লিক করবেন। এবার হোম পেজে যদি আপনার ভিডিও থাকে, তাহলে সবথেকে বেশি সম্ভাবনা থাকবে আপনার ভিডিওর মধ্যে ভিউ আসার। আর সেই সঙ্গে সঙ্গে রেকমেন্ডেশন, টড ইউটিউবের রেকমেন্ডেশন বিষয়টাকেও দেখে। রেকমেন্ডেশন অর্থাৎ একজন দর্শক বন্ধু একটি ভিডিও দেখার পরে সেই দর্শক বন্ধুকে কোন ভিডিওটা দেখানো হবে, সেটা নির্ভর করছে এই রেকমেন্ডেশন টিমের উপরে। যদি ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওটাকে পিক করে এবং একজন দর্শক বন্ধু একটি ভিডিও দেখার পরে যদি আপনার ভিডিওটাকে রেকমেন্ড করে, তাহলে আপনি বুঝতেই পারছেন যে আপনার ভিডিওর মধ্যে কত পরিমাণে ভিউ জেনারেট হতে পারে। চলুন টডের নিজের মুখে বিষয়টাকে একবার জেনে নিই। That's going to give you a better answer because we're aiming to serve the audience. And so the more you focus on understanding what your audience wants and finding the best fit with them, the algorithm is going to match that. And go through YouTube and browse around and see what's going to make you as a viewer be interested in a particular video versus another video. It might give you more perspective. You may not get just thinking so much about your own videos all the time. Look at it from the viewer perspective. দেখুন, টড এখন যেটা বললো সেটার অর্থ হচ্ছে, দেখুন একজন ক্রিয়েটার হিসাবে আপনি সবসময় কিন্তু ক্রিয়েটারের দৃষ্টিভঙ্গি থেকে ভাবলে হবে না। অর্থাৎ আপনি ভিডিও বানাচ্ছেন, ভিডিও বানিয়ে ছেড়ে দিচ্ছেন, আর ইউটিউব সেই ভিডিওটাকে দর্শকের কাছে দেখাতে থাকবে, ব্যাপারটা এরকম নয়। আপনাকে কিন্তু দর্শকের পার্সপেক্টিভ থেকে ভিডিও বানাতে হবে। অর্থাৎ দর্শক কি চাইছে, দর্শকের কি কোয়ারিজ আছে, কি পছন্দ অপছন্দ, সেই ভাবনাটাকে প্রাধান্য দিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। আপনার প্রয়োজনীয়তাকে প্রাধান্য দিয়ে যদি আপনি ভিডিও বানাতে থাকেন, তাহলে আপনার ভিডিও কিন্তু ইউটিউব অ্যালগরিদম পিক করবে না, কারণ অ্যালগরিদমের কাছে ক্রিয়েটারের থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে ভিউয়ার। As a creator, I think the more that you can put yourselves in the shoes of viewers and go through YouTube and browse around and see what's going to make you as a viewer be interested in a particular video versus another video. It might give you more perspective. You may not get just thinking so much about your own videos all the time. Look at it from the viewer perspective. অর্থাৎ ভিডিও বানানোর সময় আপনি দেখুন যে ইউটিউবে আপনি এক্স্যাক্টলি কোন ধরনের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন, এবং একটি ভিডিও যখন আপনি দেখছেন, তারপরে ইউটিউব আপনাকে কোন ধরনের ভিডিও সাজেস্ট করছে। যে ধরনের ভিডিও আপনি দেখতে পছন্দ করেন এবং আপনি একটি ভিডিও দেখার পরে যে ধরনের ভিডিও ইউটিউব সাজেস্ট করছে, আপনাকে বুঝতে হবে যে সেই ধরনের টপিকই হচ্ছে আপনার জন্য সবথেকে বেস্ট। এবার সেই ধরনের টপিক নিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে একজন ক্রিয়েটার হিসাবে আপনি যেমন স্যাটিসফাইড হবেন, ঠিক তেমনই আপনার অডিয়েন্সও স্যাটিসফাইড হবে। এবং অডিয়েন্সের স্যাটিসফ্যাকশনটা ভীষণ ইম্পর্টেন্ট ইউটিউব অ্যালগরিদমের কাছে। কতটা ইম্পর্টেন্ট চলুন এবার আপনাদের দেখিয়ে দিই, এবং কিভাবে ইউটিউব অডিয়েন্সের স্যাটিসফ্যাকশনটাকে ট্র্যাক করে সেটাও আমরা জানবো টডের কাছ থেকে। Everyone knows that watch time is one of the factors we looked at. That came from an idea that we can learn a lot by observing the behavior, looking at a variety of signals across likes and dislikes and time and survey responses, and then just driving watch time in the short term and just maximizing that. We really care about the long term. দেখুন, টডের এই বক্তব্য থেকে একটা বিষয় কিন্তু পরিষ্কার। আমাদের অনেকেরই ধারণা, ধরুন কোনো ভিডিওর মধ্যে 5 মিনিটের ওয়াচ টাইম পাওয়া গেল, আর একটা ভিডিওর মধ্যে 10 মিনিটের ওয়াচ টাইম পাওয়া গেল, তাহলে
10 মিনিটের ওয়াচ টাইমের যে ভিডিওটা রয়েছে সেটাই কি ভালো ভিডিও, সেটাই কি সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ? অ্যালগোরিদম কিন্তু এভাবে ভাবে না। অর্থাৎ 5 মিনিটের ওয়াচ টাইমের যে ভিডিওটা রয়েছে, যদি কোনো ভিডিও দর্শকরা 5 মিনিট দেখে আর তার সঙ্গে সঙ্গে সেই ভিডিওর মধ্যে যদি লাইক, ডিসলাইক, কমেন্টস ইত্যাদি ইত্যাদি ফ্যাক্টরগুলো যদি অনেক বেশি পরিমাণে থাকে, তাহলেও কিন্তু আপনার 5 মিনিটের ভিডিওটাও কিন্তু ভালো রেজাল্ট দিতে পারে। অর্থাৎ শর্ট টার্মে একটা ভিডিওর মধ্যে কত ওয়াচ টাইম আসছে সেই ফ্যাক্টরটার থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ লং টার্মে একটা ভিডিওর মধ্যে কত ওয়াচ টাইম আসতে পারে সেই ফ্যাক্টরটা। সুতরাং কোনো একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে কিন্তু ইউটিউবের রেকমেন্ডেশনটা হয় না। রেকমেন্ডেশনটা হয় আলটিমেটলি অডিয়েন্সের স্যাটিসফ্যাকশনের উপরে। এবার প্রশ্ন হচ্ছে, অডিয়েন্সের স্যাটিসফ্যাকশনটা ইউটিউব অ্যালগরিদম কীভাবে ডিটেক্ট করে? অর্থাৎ আপনি একজন ভিউয়ার হিসেবে যদি কোনো ভিডিও দেখেন, তাহলে সেই ভিডিওটাকে আপনি দেখার পরে যদি এক্সাইটেড হন, যদি ভিডিওটা দেখতে আপনার যদি খুব ভালো লাগে, তাহলে কি করবেন? আপনি ভিডিওটাকে ম্যাক্সিমাম টাইম দেখবেন, কিন্তু শুধু ম্যাক্সিমাম টাইম দেখবেন তাই নয়, সেই সঙ্গে সঙ্গে ভিডিওটাতে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, হতে পারে আপনি ডিসলাইকও করতে পারেন, কিন্তু আপনার একটা রিয়াকশন আপনি সেখানে শো করবেন। এই যে ভিডিওটার মধ্যে আপনি লাইক, কমেন্ট, শেয়ার ইত্যাদি ইত্যাদি ফ্যাক্টরগুলোকে যুক্ত করলেন, এগুলোও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। সুতরাং ভিডিও তৈরি করবার সময় আপনাকে শুধুমাত্র একটা ফ্যাক্টরের উপর গুরুত্ব দিলে হবে না, আপনাকে মনে রাখতে হবে আপনার ভিডিওটা দেখে দর্শক যেন ভিডিওটাতে একটা কমেন্ট করতে আগ্রহ বোধ করে, একটা লাইক দিতে আগ্রহ বোধ করে। এবং এজন্য অ্যাজ ইউজুয়াল যে পদ্ধতিগুলো আমরা একজন ইউটিউবার হিসেবে ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে ভিডিওর মাঝেই আমরা কিন্তু অনেক সময় দর্শকদের একবার রিকোয়েস্ট করি যে ভিডিওটা দেখে ভালো লাগলে ভিডিওটাকে একবার লাইক দেবেন, আর যদি সম্ভব হয় কমেন্ট করবেন। এবার প্রশ্ন হচ্ছে যে কমেন্ট কখন দর্শকরা করে? দেখুন, আপনি যদি একটা এন্টায়ার ভিডিও তৈরি করে চলে গেলেন, ভিডিওটা ভালো হলো, তাহলে দেখবেন যে দর্শকরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে চলে যাবে, কিন্তু কমেন্ট করবে না। কমেন্ট করার জন্য আপনাকে একটা কোশ্চেন থ্রো করতে হবে, বা নেক্সট টাইম দর্শকরা কি দেখতে চান সে সম্পর্কে দর্শকদের একটা অভিমত জানতে চাইতে হবে। যখনই আপনি দর্শকের কাছ থেকে কিছু জানতে চাইবেন, একটা প্রশ্ন রাখবেন, তখনই দর্শকরা কিন্তু স্টিমুলেট হবে, অর্থাৎ আগ্রহ বোধ করবে একটা কোশ্চেন করার জন্য, অর্থাৎ আগ্রহ বোধ করবে একটা কমেন্ট করার জন্য। এবং যখনই দর্শকরা কমেন্ট করবে, তখন ন্যাচারালি আপনার ওয়াচ টাইম কম হলেও আপনার ভিডিওর এনগেজমেন্ট বেশি হতে পারে। অ্যালগরিদম আপনার ভিডিওটাকে লং টার্মে ভালো ভিডিও হিসাবে ট্রিট করতে পারে, যার ফলে আপনার রেকমেন্ডেশনটা কিন্তু বেড়ে যেতে পারে। চলুন আরও গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর আপনাদেরকে শোনাই। দেখুন, এখানে যে ক্রিয়েটারকে দেখতে পাচ্ছেন তার পরিচয় নিশ্চয় দেওয়ার দরকার নেই। মিস্টার বিস্ট এই মুহূর্তে ওয়ার্ল্ডের একজন টপমোস্ট ইউটিউবার, আর কিছুদিন পরে হয়তো টি সিরিজকেও বিট করে দিতে পারে মিস্টার বিস্ট। তিনি কি বলছেন দেখুন। A lot of people blame the algorithm, but typically you can just look at the data and point to it. I don't really have to dig too deep in that one. অনেক ক্রিয়েটার আছেন যারা ইউটিউবের অ্যানালিটিক্সকে দোষ দেয়, কিন্তু তারা কখনো ইউটিউব অ্যানালিটিক্সের যে ডেটা রয়েছে সেই ডেটাটাকে অ্যানালাইসিস করেন না, আর সেটাই হচ্ছে সব থেকে বড় প্রবলেম। ইউটিউব অ্যানালিটিক্সের ডেটা অ্যানালাইসিস করাটা সব থেকে জরুরি। আর এবার দেখুন, মিস্টার বিস্টকে টড যে প্রশ্নটা জিজ্ঞেস করছে, এটাই সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। You're known for digging into the data. What are some of the key metrics that you look at? সবাই বলে যে আপনি নাকি দারুণভাবে ইউটিউব অ্যানালিটিক্সের ডেটাকে অ্যানালাইসিস করতে পারেন। তাহলে আপনার মতে একটা ইউটিউব চ্যানেল গ্রো করবার জন্য ইউটিউব অ্যানালিটিক্সের সব থেকে গুরুত্বপূর্ণ ডেটা কোনগুলো? আর এর উত্তরে মিস্টার বিস্ট কি বলছেন, এবার আমরা সেটাই শুনবো। To me, what's important is click-through rate, getting people to click on your video, and then ক্লিক থ্রু রেট। ক্লিক থ্রু রেট মানে আপনার ভিডিওর থাম্বনেল। দেখুন, আপনার ভিডিওর যে থাম্বনেলটা রয়েছে, এই থাম্বনেলটাকে দেখা মাত্রই দর্শকরা যত বেশি ক্লিক করবেন, তত বেশি কিন্তু আপনার ভিডিওটা ভিউ জেনারেট হবার সম্ভাবনা বাড়বে। সুতরাং থাম্বনেলটাকে আপনি কিন্তু কখনো ইগনোর করতে পারবেন না। আপনার ভিডিও যত গুরুত্ব দিয়ে আপনি তৈরি করছেন, তার থেকে অনেক বেশি গুরুত্ব দিয়ে আপনাকে থাম্বনেলটাও তৈরি করতে হবে। আর যদি সেটা আপনি করতে পারেন, তাহলে আপনার সিটিআর বাড়বে, অর্থাৎ ক্লিক থ্রু রেট বাড়বে। আর যখনই ক্লিক থ্রু রেট বাড়বে, তখন ডেফিনেটলি আপনার ভিউ বাড়বে। মিস্টার বিস্টের চ্যানেলে যদি যাই, তাহলে দেখুন এখানে যত থাম্বনেল রয়েছে, এই থাম্বনেলগুলো দেখে একবার লক্ষ্য করুন। দেখুন, এক একটা থাম্বনেল দেখেই কিন্তু আপনার মনে হবে, একটা কিউরিওসিটি মনের মধ্যে জেগে উঠবে, মনে হবে যে ভিডিওটাকে দেখি। এই যে একটি থাম্বনেলের দ্বারা একটি ভিডিওকে দেখার জন্য দর্শককে আকৃষ্ট করা সম্ভব হচ্ছে, এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। অর্থাৎ আপনার সিটিআর যদি বেশি হয়, ডেফিনেটলি ভিউ বাড়বে। চলুন মিস্টার বিস্টের কাছ থেকে আরো গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় জেনে নিই। average view duration, average view percentage, the retention, and having them watch it. If people are clicking your video more than they click other videos, and they're watching it longer than they watch other videos, I just, as simplistic as that is,
that's like what YouTube wants, and I think that's how you just, be successful. দেখুন ইউটিউবের একজন এমপ্লয়ি হিসাবে টড নানান বিষয়ে উল্লেখ করেছে, কিন্তু মিস্টার বিস্ট যেটাকে বলছেন খুব সিম্পলিফাইড ওয়েতে, সেটা হচ্ছে একজন দর্শক যখন কোনো ভিডিওকে ক্লিক করছেন, ম্যাক্সিমাম টাইম ভিডিওটাকে দেখছেন, তার মানে ধরে নিতে হবে তিনি স্যাটিসফাইড হচ্ছেন, আমি ঠিকঠাকভাবে ভিডিও তৈরি করছি। এবার এইটাকে আপনি কি করে বুঝবেন যে আপনার ভিডিওটাকে দর্শকরা ম্যাক্সিমাম টাইম দেখছেন? দেখুন, প্রথমত আপনার ভিডিওর মধ্যে ম্যাক্সিমাম ওয়াচ টাইম তৈরি হবে, এবং ম্যাক্সিমাম ওয়াচ টাইম কখন তৈরি হবে? যখন আপনার অ্যাভারেজ ভিউ ডিউরেশন বেশি হবে। অর্থাৎ ধরুন আপনি একটা 5 মিনিটের ভিডিও তৈরি করেছেন, এবার আপনার ভিডিওটাকে যদি কোনো দর্শকরা অ্যাভারেজ 10 জন দর্শক দেখলেন, কিন্তু প্রত্যেকে যদি 1 মিনিট করে দেখে, তাহলে আপনি 5 মিনিট পাবেন। আরেকজন একটা 5 মিনিটের ভিডিও তৈরি করেছেন, তার ভিডিওটাকে প্রত্যেক 5 জন দর্শকই দেখলেন, প্রত্যেকে যদি 2 মিনিট করে দেখেন, তাহলে তার অ্যাভারেজ ভিউ ডিউরেশন হলো 2 মিনিট, এবং তিনি ওয়াচ টাইম পাবেন 10 মিনিট। তাহলে অ্যাভারেজ ভিউ ডিউরেশন এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এই অ্যাভারেজ ভিউ ডিউরেশন থেকে কিন্তু অ্যালগরিদম ডিটেক্ট করতে পারে যে আপনার ভিডিওটা দেখে দর্শকটা স্যাটিসফাইড হচ্ছেন কিনা। আর অ্যাভারেজ ভিউ ডিউরেশনের জন্যই শর্ট টার্মে আপনার একটা ভিডিও খারাপ পারফর্ম করতেই পারে, কিন্তু লং টার্মে যখন একের পর এক নতুন নতুন দর্শকের কাছে যাবে ভিডিওটা, তখন আপনার অ্যাভারেজ ভিউ ডিউরেশন অনেক সময় বেড়েও যেতে পারে। যদি সেটা বেড়ে যায়, তাহলে ডেফিনেটলি আপনার ভিডিওটাকে আরও বেশি রেকমেন্ড করবে নতুন নতুন দর্শকের কাছে, যার ফলে আপনার ভিডিওটা একটা সময় ভাইরালও হতে পারে। ইউটিউবের এই ফ্যাক্টরগুলোকে যদি আপনি ওভারঅল কম্বাইন করেন, তাহলে দেখবেন যে একটি সুন্দর ভিডিও যেটা দর্শককে স্যাটিসফাইড করছে, একটা সুন্দর থাম্বনেল যেটা দেখেই দর্শকরা ভিডিওটাকে দেখার জন্য আগ্রহ প্রকাশ করছে, আর অবভিয়াসলি আর একটা বিষয় এখানে উল্লেখ করা সম্ভব হলো না, কিন্তু সেটা হচ্ছে ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশন। চলুন ইউটিউবের এমপ্লয়ীদের মুখ থেকেই সেটাও আপনাদেরকে একবার শুনিয়ে দিই, কতটা ইম্পর্টেন্ট টাইটেল এবং ডেসক্রিপশন। When we have absolutely no behavioral data, we're going to probably rely more on the metadata, the data that we have in terms of the title and the description. And I would say search is probably the first place for fresh videos. You upload a brand new video around Minecraft, we're going to consider that video when somebody searches for Minecraft based on the title and description. অর্থাৎ দেখুন টড এখানে যেটা বলতে চাইলো, ধরে নিন আপনার একটা নতুন চ্যানেল আপনি তৈরি করেছেন, এবার আপনি নতুন চ্যানেলে নতুন একটা ভিডিও যখন পাবলিশ করছেন, আপনার ভিডিও কোন দর্শকরা দেখবেন সেটা সম্পর্কে কিন্তু অ্যালগরিদমের কাছে কোনো রকমের ধারণা থাকে না। এই সিচুয়েশনে অ্যালগরিদম যেটার উপরে নির্ভরশীল থাকে সেটা হচ্ছে ভিডিওটার টাইটেল এবং ডেসক্রিপশনের উপরে। অর্থাৎ আপনি কোন ধরনের কিওয়ার্ডের উপরে বেস করে টাইটেল এবং ডেসক্রিপশনটাকে লিখছেন, তার উপরে নির্ভর করে ভিডিওটাকে কিন্তু রেকমেন্ড করে। বেসিক্যালি শুরুর দিকে সার্চ সেকশনে সেটাকে রেকমেন্ড করে, এবং সার্চ সেকশন থেকে কিন্তু ভিডিওটার মধ্যে তারা জাজ করে যে এক্স্যাক্টলি ভিডিওটা দর্শকদের পছন্দ হচ্ছে কিনা। এবং যদি টাইটেল এবং ডেসক্রিপশন এই দুটোর মধ্যে যদি সিমিলারিটি না থাকে, অর্থাৎ টাইটেলে এক ধরনের কিওয়ার্ড দিলেন আর ডেসক্রিপশনে একটা অন্য ধরনের কিওয়ার্ড দিলেন, অনেকেই আমরা যেটা করি বিভিন্ন ধরনের কিওয়ার্ড ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিই, এটা কিন্তু একটা বিরাট বড় রং প্রসেস। টাইটেলে আপনি যে কিওয়ার্ডের উপরে তৈরি করছেন, আপনার ডেসক্রিপশনের মধ্যে সেই ধরনের কিওয়ার্ড থাকা প্রয়োজন। যদি আপনি সেটা রাখতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনার ভিডিও ঠিকঠাকভাবে কিন্তু ইউটিউব সঠিক সার্চ সেকশনে শো করবে। আর তার পরবর্তী স্টেজে ভিডিওটার সিটিআর যদি ঠিকঠাক থাকে, তাহলে ডেফিনেটলি ভিডিও রেকমেন্ডেশন বাড়বে, এবং ভিডিওর মধ্যে আপনি যে পরিমাণে ভিউ চাইছেন সেই ভিউ আসবে। এবং যদি আপনার একটি ভিডিওকে ইউটিউব অ্যালগরিদম পিক করে, ডেফিনেটলি আপনার সামগ্রিক চ্যানেল যে কোনো সময় ভাইরাল হয়ে যেতে পারে। আর যেতে যেতে লাস্ট একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরবো, আপনার ভিডিও পাবলিশ করার সব থেকে সঠিক সময় কোনটি, কখন পাবলিশ করবেন আপনার ভিডিও। If the audience doesn't really care whether you upload it at 3 in the morning or 7 at night, then the algorithm shouldn't care either. অর্থাৎ আপনার পারফেক্ট টাইম কখন হবে সেটা অ্যালগরিদমের উপরে নির্ভর করে না, নির্ভর করে অডিয়েন্সের রিয়াকশনের উপরে। অডিয়েন্সের যেমনভাবে যে সময়ে আপনার ভিডিও দেখতে পছন্দ করবে, অ্যালগরিদমও সেটাকেই আপনার পারফেক্ট টাইম হিসাবে ডিটেক্ট করবে। আর সেই জন্য আপনি যদি আপনার ওয়াইটি স্টুডিওর মধ্যে যান, তাহলে এই ধরনের একটা গ্রাফ সেকশন দেখতে পাবেন, যার মাধ্যমে এই বেগুনি কালার যেখানে বেশি থাকবে, ডেফিনেটলি সেখানে আপনার অডিয়েন্সের অ্যাক্টিভিটি বেশি, এই সময়টাই আপনার জন্য বেস্ট টাইম। তবে এই যে গ্রাফটা কিন্তু তৈরি হচ্ছে আপনার ভিডিও পাবলিশ করবার টাইমিং এবং অডিয়েন্সের অ্যাক্টিভিটি, এই দুটো বিহেভিয়ারকে কম্বাইন করে
ইউটিউব অ্যালগরিদম ডিটেক্ট করছে। সুতরাং আপনি যদি এই টাইম পরিবর্তন করে রেগুলার বেসিস নির্দিষ্ট একটি টাইমে ভিডিও পাবলিশ করতে থাকেন, কোনো অসুবিধা নেই। টাইমিংটা ডিসাইড করবার দায়িত্ব আপনার। অডিয়েন্স তার নিজের মতন অ্যাক্টিভিটি দেখাবে, আর অ্যালগরিদম এই দুটোর কম্বিনেশনের উপরে আপনার এক্স্যাক্ট টাইম এখানে শো করবে। আর সেই সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটাকে আর দীর্ঘায়িত করবো না। যদি ইউটিউব সম্পর্কিত আর কোনো প্রশ্ন আপনাদের থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানান। আর সেই সঙ্গে সঙ্গে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক বাটনটাকে প্রেস করবেন। আর এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।